হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি ডেলি ব্লগ করব বলে তোমাদের সামনে আসিনি। কিছু বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করার জন্যই আজকে এসেছি, তো সেটাই ক্লিয়ার করব। বেশ কিছু বিষয় ভিডিওর শুরুতেই বলি, আজকে আর কোনো ইন্ট্রো দিচ্ছি না, কারণ এটা আমার ডেলি ব্লগ না। তো তবে হ্যাঁ, সারাদিন ডেলি ব্লগ করেছি, সেটা কালকে পোস্ট হয়ে যাবে। কালকে তোমরা দেখে নিও, যেমন সময় পাবে তেমনই পাবে। রোজ রোজ এইসব বিষয় নিয়ে ভিডিও করতে ভালো লাগে না, তাই আমার দুটো বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করা আছে। তো সেই দুটো বিষয় আজকের একটা ভিডিওর মধ্যেই আমি দুটো বিষয় ক্লিয়ার করে দেবো। তো তোমরা দেখেছিলে যে সঞ্জয়দার এগেনস্টে আমরা একটা কেস করেছিলাম, কয়েক মাস হলো। তো সে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। দুদিন আগে সঞ্জয়দা লাইভে বলছিল যে যদি কেউ মাঝখানে এসে কাউকে মাধ্যম করে যদি তোমরা এগিয়ে আসতে পারো, মানে আমাকে বলছিল যে আমার উদ্দেশ্যে বলছে যে নিজে না পারো কাউকে মাধ্যম করে হলেও এগিয়ে আসো, যোগাযোগ করো, এরকম সামথিং কিছু কথা বলছিল। আর তাছাড়াও আমি কদিন ধরেই ভাবছিলাম যে সঞ্জয়দার সাথে আমার যোগাযোগ করাটা খুবই জরুরি সঞ্জয়দার সাথে যোগাযোগ করা। তার কিছু রিজন রয়েছে। তার বড় রিজন হচ্ছে একটা বড় বিষয় নিয়ে সঞ্জয়দা আমাদেরকে ভুল বুঝেছে। তো সেটা হলো এই যে বাচ্চাকে নিয়ে কেস করার বিষয়টা। কয়েকদিন না, 1 মাস কি 1.5 মাস হবে বোধহয়, সঞ্জয়দা লাইভে এসে বলছিল যে আমি নাকি বাচ্চাকে হিড়ির করে টানতে নাকি থানাতে বা কোর্টে নিয়ে গেছি। সেখানে গিয়ে নাকি আমি বাচ্চাকে দিয়ে মিথ্যে বয়ান দেয়া করিয়েছি যে আমার বাচ্চার গায়ে সঞ্জয়দা হাত দিয়েছে। তো সেই কারণ এইসব নাকি করেছি আমি। তো সেই কারণে কোর্ট থেকে পক্সো কেস দিয়েছে সঞ্জয়দাকে, এরকম একটা মিথ্যে নোংরা খেলা আমি করেছি। তো এই বিষয়টা নিয়ে সঞ্জয়দা যখন লাইভে বলছিল, আমি তখন সেই মুহূর্তে কিন্তু লাইভে অনেকগুলো কমেন্ট করছিলাম, কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছিলাম যে সঞ্জয়দা তুমি ভুল করছো, আমি এই কাজ করিনি, সঞ্জয়দা কথা বলো, ভুল করছো, ভুল ভাবছো, আমি এই কাজ করিনি, কন্টিনিউ কমেন্ট করে গেছি। কিন্তু সঞ্জয়দা তখন বুঝতে পারেনি, আমাকে তখন ব্লক করে দিয়েছিল ওই কমেন্টগুলো যখন আমি করছিলাম। কিন্তু আমি কমেন্টগুলো করার সময় স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আর আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম, যাতে তোমরা বুঝতে পারো, কিছু মানুষ হলেও বুঝতে পারো যে এই কাজটা আমি করিনি। কারণ এরকম একটা জঘন্য নোংরা কথা সঞ্জয়দা বলছিল, আমি সেদিনকে জাস্ট নিতে পারিনি, সত্যি নিতে পারিনি। তো সেই বিষয়টা নিয়ে আমার সরাসরি সঞ্জয়দার সাথে কথা বলাটা খুব জরুরি ছিল, যে এরকম কাজ আমি করিনি। এবার সেই কথাটা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, যেহেতু কেস চলছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সরাসরি কিছু বলতে পারছি না। হ্যাঁ, ভিডিও করে বলতে পারতাম, কিন্তু আমি ভিডিও করে বলিনি, আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম কথাটা। কিন্তু যে কথাটা আমার সরাসরি বললে পরে জিনিসটা খুলসা হয়, সেটা তো আর কমিউনিটি পোস্টে আমি আমার বক্তব্যটা রেখে দিলাম, সেটা সঞ্জয়দা পড়ে বিষয়টা বুঝে গেল, এমন তো হয় না। তার জন্য সরাসরি কথা বলতে হয় এই ব্যাপারটা নিয়ে খুলসা করার জন্য। তো সেই কারণে আমি কদিন ধরেই ভাবছিলাম যে সঞ্জয়ের সাথে সরাসরি কথা বলার দরকার। তো যখন লাইভে এই কথাটা বললো, তো তখনই আমি ভাবলাম, মানে 2 দিন আগে লাইভে যখন বললো যে কেউ মাধ্যম করে হলেও আমার সাথে যোগাযোগ করো বা কথা বলো, তখন আমি ভাবলাম যে এই তো সুযোগ, তাহলে আমি যেভাবে পারি চেষ্টা করে দেখি যে সরাসরি কথা বলবো এই বিষয়ে। তো যাই হোক, একদিন না 2 দিন আগে 2জন মানুষ ছিলেন আমাদের সাথে। তো আমি এইখানে আমি সেই 2জনের নাম নিতে চাইছি না, 2জন ছিলেন। তো সেই 2জনকে মাধ্যম করে সঞ্জয়দার সাথে কিন্তু সরাসরি আমি ভিডিও কলে কথা বলেছি, এবং কথা বলে সমস্ত ভুল বোঝাবুঝি আমরা মিটমাট করে নিয়েছি। আমি সঞ্জয়দাকে বলছিলাম, যখন বললো আমাকে যে তুমি পক্সো কেস দিয়েছো আমাকে, আমি তোমার বাচ্চাকে নিয়ে কবে কি খারাপ কথা বলেছি বা কিছু। তো তখন আমি সঞ্জয়দাকে বললাম যে হ্যাঁ, তুমি ভিডিওর মধ্যে আমার বাচ্চাকে নিয়ে কয়েকটা খারাপ কথা বলেছো। তো সঞ্জয়দা বলছে না, হতেই পারে না, আমি বলিনি এরকম বলছিল। তখন আমি বললাম ঠিক আছে, তুমি যে জায়গাগুলোতে আমার বাচ্চাকে নিয়ে বাজে কথা বলেছো, আমি সেই ক্লিপগুলো আমার কাছে রয়েছে, আমি তোমার ফোনে পাঠিয়ে দেবো। তো আমি কিন্তু সঞ্জয়দার ফোনে সেগুলো পাঠিয়ে দিয়েছি। যাই হোক, ওগুলো পাঠানোর পর এখনো পর্যন্ত আমাকে কিছু বলেনি। তো আমার পাঠাতে বলেছিল, আমি পাঠিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছে যে কোন কোন ক্লিপে আমার প্রবলেম ছিল। তো তারপরে সঞ্জয়দা বলছিল যে তুমি যে পক্সো কেসটা আমাকে দিলে, এরকম একটা নোংরা মিথ্যে কেস, তো সেটা কেন দিতে গেলে, কার বাচ্চাকেই বা কেন নিয়ে গেলে কোর্টে, এরকম কথা বলছিল। আমি তখন সঞ্জয়দাকে বললাম যে আমি জানি না তুমি কি বললে বিশ্বাস করবে,
আমার মেন সমস্যা ছিল তোমার লাইভের মধ্যে কিছু কিছু কথা নিয়ে। যেমন আমার বাচ্চাকে একটা জায়গায় তুমি ভেঙিয়েছো, সেই জায়গাটায় আমার প্রবলেম ছিল। তুমি আমার হাজবেন্ডকে যাচ্ছে তাই বলে অপমান করেছো, সেই জায়গাটায় একটা প্রবলেম ছিল। তারপরে একটা সময় যাকে আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার বলে মনে করতাম বা নিজের আত্মীয় বলে ভাবতাম, সেই মেয়েটাকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলেছো, সেখানে আমার প্রবলেম ছিল। তো আমাকে প্রেগনেন্ট বলে আসছি, প্রেগনেন্ট বলাটাও আসছি বলছি তোমাদেরকে। তো প্রেগনেন্ট বলাটা আমার আপত্তি ছিল। তো এই সমস্ত নানান ক্লিপগুলো আমার যে যে জায়গাগুলোতে আমার প্রবলেম ছিল, আমার খারাপ লেগেছে, নিজেকে খুব অপমানিত লেগেছে এবং নিতে পারিনি বিষয়টা। সঞ্জয়দার মুখ থেকে এই কথাগুলো সত্যি আমি নিতে পারিনি, কারণ সঞ্জয়দাকে যে আমি ইউটিউব থেকে চিনেছি বা ইউটিউব থেকে ওদেরকে আমি জানি, এটা কিন্তু নয়। আমি টিকটক থেকে কিন্তু রিম্পা আর সঞ্জয়কে চিনি। টিকটকে কিন্তু আমি ওদের ফলোয়ার ছিলাম। আমার যেমন 2.8 মিলিয়ন ফলোয়ার ছিল টিকটকে, ওদেরও কিন্তু অনেক ফলোয়ার ছিল। তো আমি কিন্তু টিকটক থেকে ওদেরকে চিনি। তো ওদের মুখ থেকে এরকম ধরনের কথাবার্তা আমি মানে নিতে পারিনি। কিন্তু তখন সেই সমস্ত যে ক্লিপগুলোতে আমার খারাপ লেগেছে, অপমানিত করেছে, মানে বাজে কথা বলেছে, আমি শুধুমাত্র সেই ক্লিপগুলোকে নিয়ে থানায় গেছিলাম। থানাতে গিয়ে আমি সেই ক্লিপগুলো দেখিয়েছি। ওরা আমাকে বলেছিল যে তুমি এই ক্লিপগুলোকে পেন ড্রাইভের আকারে থানাতে এসে জমা দিয়ে যাও। তো আমি সেই ক্লিপগুলো পেন ড্রাইভে করে থানাতে জমা দিয়েছি। এবার সেটা জমা দেওয়ার পর ওরা পক্সো কেস দেবে না কি কেস দেবে, কি ধারায় পড়বে, সেটা কি হবে সেটা তো আমার জানার বিষয়ই না। আমি কি করে একটা বাড়ির বউ হয়ে আমি কি করে ঘরের মধ্যে বসে আমি এত ধারা ফাড়া, এত কি কোন কোথায় কি কেস হতে পারে, এত কিছু তো আমার জানার কথাই না। তো আমি বললাম, তখন সঞ্জয়দা বলছে যে না, পক্সো কেস মানেই বাচ্চাকে বয়ান দিতেই হবে। আমি তখন সঞ্জয়দাকে ভিডিও কলে বললাম যে তোমার এটা ভুল ধারণা দাদা। আমি বাচ্চাকে নিয়ে কোনো দিন থানাতেও যাইনি, বাচ্চাকে নিয়ে কোর্টেও যাইনি। বাচ্চাকে ওই যে তুমি বলছো আমি নাকি টানতে টানতে নিয়ে গেছি, বাচ্চার গায়ে তুমি হাত দিয়েছো, এই ধরনের কথা বলেছি। আমার এই ধরনের কথা বলা তো মুখ থেকে দূর। আমি কোনোদিন মানে স্বপ্নেও ভাবতে পারি না যে আমি আমার বাচ্চাকে নিয়ে টানাটানি করব, থানা পুলিশ কোর্ট এসব জায়গায় টানাটানি করব। আমি আমার বাচ্চাকে নিয়েও যাইনি। এমনকি যখন আমি ম্যাজিস্ট্রেটের ঘরে বসেছিলাম, ম্যাজিস্ট্রেটের সামনে আমি বয়ান দিচ্ছিলাম বা থানাতে বসে বয়ান দিচ্ছিলাম, তখনও কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটও বারবার জিজ্ঞেস করেছে যে তোমার বাচ্চা কি জানে এসব বিষয়, তোমার বাচ্চা কোর্টে আসতে পারবে তো, তোমার বাচ্চা কি জানে। আমি কিন্তু ম্যাজিস্ট্রেটকে বলো, থানায় বলো, সব জায়গায় একটাই কথা বলে গেছি যে না, আমার বাচ্চা এসব কিছু জানে না। আমার বাচ্চা কিন্তু কোনো দিন থানা পুলিশ কোর্টে আসবেও না। আমার বাচ্চা এসব কিছু জানেই না। আমাদের শুধুমাত্র সমস্যা হয়েছে সঞ্জয়দার লাইভের কিছু কিছু কথা নিয়ে। তো আমি এটা বলেছি। এবার সঞ্জয়দা কিছুতেই বিশ্বাস করছে না, বলছে না হতেই পারে না। আমাকে একজনা বলেছে যে তুমি বাচ্চাকে নিয়ে কোর্টে গেছিলে, আমাকে একজন বলেছে, খুব কাছের একজন মানুষ আমাকে বলেছে। আমি জানি না কে বলেছে, তবে যেই বলে থাকুক সে কিন্তু আমারও ভালো চায় না, সঞ্জয়দারও ভালো চায় না। যদি ভালো চাইতো তাহলে সত্যের পথে থাকতো, সত্যি কথা বলতো। এরকম একটা ডাহা মিথ্যে কথা। আমি তখন সঞ্জয়দাকে বললাম যে তুমি প্রমাণ করো যে আমি বাচ্চা নিয়ে কোর্টে গেছি, তুমি প্রমাণ করো, কারণ এটা একটা সাংঘাতিক রকমের মিথ্যে কথা। আর যদি তুমি প্রমাণ করতে পারো যে হ্যাঁ আমি বাচ্চাকে কোর্টে নিয়ে গিয়ে বয়ান দিয়ে করিয়েছি, এরকম একটা নোংরা জঘন্য বিষয়ে আমি সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরাতে এসে আমি আর সোমনাথ তোমার জুতো চেটে যাব, অন ক্যামেরা তোমার জুতো চাটবো, তুমি যদি প্রমাণ করতে পারো আমি বাচ্চাকে নিয়ে কোর্টে গেছি, এই সমস্ত নোংরা কাজ আমি করেছি। জানি না, তারপরে যাই হোক সঞ্জয়দার সাথে আমার ভুল বোঝাবুঝি মিটলো। তো এই একটা বিষয় নিয়ে আমার রাগ ছিল, আর সঞ্জয়দাও আমাকে ভুল বুঝেছিল। আশা করি এখন সঞ্জয়দা বুঝতে পেরেছে যে এই তথ্যটা তার কানে ভুল দেওয়া হয়েছে। আমি কোনো দিন বাচ্চাকে দিয়ে কোনো রকম বয়ান কিচ্ছু করিনি। আমি শুধুমাত্র ভিডিও ক্লিপ নিয়ে গিয়ে জমা দিয়েছি। তার এগেনস্টে কি কেস হবে আমি সত্যি জানি না। তো এরকম একটা বাজে বিষয় ঘটে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। আর এরকম ভুল ভাল ইনফরমেশন, আমি জানি না তোমরা কে আছো, সে আমার ভিডিওটা এখন ভালো করেই দেখছো। আমি জানি না কে আমাদের মধ্যে এই জিনিসটাকে সৃষ্টি করলো যে আমি নাকি বাচ্চা নিয়ে কোর্টে গেছি, এর ধরনের একটা ডাহা মিথ্যে কথা। তুমি প্রমাণ করো, হ্যাঁ তুমি প্রমাণ করো। আমি জানি না কে বলেছিলে। যাই হোক, তো এই বিষয়ে ভুল বোঝাবুঝি মিটলো। আরেকটা বিষয়ে এই বিষয়টা তো সঞ্জয়দা আমাকে ভুল বুঝেছিল, আরেকটা বিষয়ে আমি সঞ্জয়দাকে ভুল বুঝেছিলাম। সেটা হচ্ছে প্রেগনেন্টের বিষয়টা। সঞ্জয়দা একটা ভিডিওর লাইভের মধ্যে এসে বলছিল যে 3 বছর আগে নাকি আমি প্রেগনেন্ট হয়েছিলাম। তো এই কথাটা শোনার পর আমার মনে হয় না কোনো মেয়ে ঠিকঠাক থাকতে পারবে। ওই দিনকে কিন্তু আমরা থানাতে গিয়ে প্রথম কেসটা করেছিলাম আর কি সঞ্জয়দার নামে।
যখন বলছিল যে আমি নাকি 3 বছর আগে প্রেগনেন্ট হয়েছিলাম। তো এই ধরনের মানে মিথ্যে কথা তো সত্যি সহ্য করা যায় না। এবার গতকালকে এসে আমি জানতে পারলাম যে সঞ্জয় দা প্রথম বলেনি যে আমি 3 বছর আগে যে আমি প্রেগনেন্ট হয়েছিলাম হ্যানা ত্যানা এই সমস্ত নোংরা নোংরা মিথ্যে কথা সঞ্জয় দা কিন্তু প্রথম বলেনি। এটা 3 বছর আগে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সাথে আমাদের খুব ভালো মানে সম্পর্ক ছিল কয়েক মাস আগেও, তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিওর মধ্যে এই ধরনের নোংরা কথা রটিয়েছিল যে আমি নাকি 3 বছর আগে প্রেগনেন্ট হয়েছিলাম। তো এবার সেইটা সত্যি বলতে আমার মাথার থেকে চলে গেছে। 3 বছরে আমার জীবন অনেক পাল্টে গেছে। আমার মাথার থেকে, আমার স্মৃতিশক্তি থেকে কিছু জিনিস আমার স্মৃতিতে রয়েছে, কিছু জিনিস আমার স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা সত্যি কথা। আমার অর্ধেক কথা মনেই নেই, কারণ ওই সময় আমি সাইকিয়াট্রিস্টের ওষুধ খেতাম, তোমরা জানো। তো সেই ওষুধের যা পাওয়ার ছিল, 5 মিনিট আগে কি করতাম আমি কিছু মনে করতে পারতাম না, সেখানে 5 দিন আগের কথা মনে করা তো দূর। আমার ওই সময়কার স্মৃতি অর্ধেক মাথায় আছে, অর্ধেক মাথার থেকে পুরোপুরি আউট হয়ে গেছে, কিছুই মনে নেই। তো যখন আমাকে বলল যে এই কথাগুলো এবং প্রমাণ সহ আমি পেয়েছি সেই জিনিসগুলো, যেখানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে আমি 3 বছর আগে প্রেগনেন্ট, তো সেই কথার ভিত্তিতেই কিন্তু সঞ্জয় দা লাইভে এসে কথাগুলো বলেছিল। তো সেখানে আমি ভুল বুঝেছিলাম, ভাবছিলাম যে সঞ্জয় দাই বোধহয় প্রথম এরকম একটা মিথ্যে কথা রটাচ্ছে আমাকে নিয়ে। না, তারপরে দেখলাম যে না, ও মিথ্যে কথা রটাচ্ছে না, বরঞ্চ আমি যে একটা ভুল পথে পরিচালিত হচ্ছি বা ভুল মানুষের সঙ্গ পেয়েছি, ভুল মানুষকে ভালোবাসছি, ভুল মানুষকে নিয়ে চলছি, সেইখান থেকে আমাকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু সঞ্জয় দা লাইভে এই নোংরা নোংরা কথাগুলো বলছিল, রিপিট করছিল, বলছিল না অ্যাকচুয়ালি রিপিট করছিল। তো সেটা একমাত্র আমাকে এই ভুল পথ থেকে টেনে বের করে নিয়ে আসার জন্য। কারণ মানে ভালোভাবে বুঝিয়ে সবসময় মানুষকে ভুল পথ থেকে টেনে আনা যায় এমন নয়। অনেক সময় ধমকি চমকি দিয়ে উল্টো পাল্টা বলেও সেই মানুষটাকে ভুল পথ থেকে কিন্তু টেনে নিয়ে আসা যায়, যেটা সঞ্জয় দা করেছে। অনেক ক্রিয়েটাররা আছে, অনেক ভিউয়ার্সরা আছে যারা আমাকে অনেক ভালোবেসে বুঝিয়েছে, অনেক মানে অনুরোধ করে বুঝিয়েছে। আর সঞ্জয় দার বোঝানোর পথটা আমাকে এরকম ছিল যে আমাকে মানে উল্টো পাল্টা বলে অপমান করে যেভাবে হোক আমাকে ভুল পথ থেকে টেনে নিয়ে এসে ঠিক পথে চালনা করার। যাই হোক, তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছি। আমার সঞ্জয় দার এগেনস্টে আর কোনো রকম কিচ্ছু কথা নেই। আমার যা হয়েছে সব কিছু মিটে গেছে। আর প্রেগনেন্সির বিষয়টা নিয়ে আমি সঞ্জয় দাকে ভুল বুঝেছিলাম, যে সঞ্জয় দাই প্রথম বলছে, তার জন্য আমি সরি। আর বাচ্চা নিয়ে আমি কোর্টে যাইনি, এই বিষয়টা কিন্তু দাদা তুমি আমাকে ভুল বুঝেছো। তো তুমি কালকে লাইভ করলে এই বিষয়টা ক্লিয়ার করে দিও। এই গেল কথা। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি সত্যি এইসব ঝুট ঝামেলায় আর জড়াতেই চাই না। আর মানে কি বলবো, অনেক পরে আমি ভেবে দেখলাম যে মানুষটাকে ভালোবেসে, যাকে আপন মনে করে, যাকে নিজের মনে করে আমি এই লড়াইটাতে নেমেছিলাম, আজকে সেই মানুষটাই তো আমার সাথে নেই, বা সেই মানুষটার মুখোশটা আমার সামনে খুলে গেছে। খুলে অনেক আগেই গেছিল, তারপরেও ওই পরিবর্তনের খেলায় নেমেছিলাম, যে না আমি পরিবর্তন করব, পরিবর্তনের খেলায় নেমেছিলাম। কিন্তু বুঝতে পেরেছি যে মানুষের নেচার কোনোদিনও বদলানো যায় না, এটা জন্ম থেকে পাওয়া, তো এটা নেচার কোনোদিনও কারোর বদলানো যায় না। তো সেই কারণে যাকে ঠিক ভেবে এই লড়াইয়ের ময়দানে নেমেছিলাম, তো সেই জিনিস, সেই সম্পর্কটা থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি, তখন আর কার সাথে কিসের লড়াই। সমস্ত কন্ট্রোভার্সি দিদিদের কাছে, সমস্ত কন্ট্রোভার্সি আন্টিদের কাছে, সঞ্জয় দার কাছে, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কারণ আমি তোমাদের সবার থেকে বয়সে অনেক ছোট, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। তোমাদের কারোর কথা তো একটা সময় শুনিনি, অনেক ভুল করেছি, আর ভুল পথে চলছিলাম, ভুল মানুষের সঙ্গে ছিলাম। আমার ওই সময়টাতে আমি সঞ্জয় দাকে, আমার আর সমস্ত কন্ট্রোভার্সি আন্টিদেরকে, কন্ট্রোভার্সি দিদিদেরকে অনেক বাজে বাজে কথা, অপমান, অশ্লীল ভাষা আমিও দিয়েছি। তবে সেটা অফ ক্যামেরাতে, নিজেদের মধ্যে অফ ক্যামেরাতে দিয়েছি, অন ক্যামেরাতে কাউকে কিছু সেরকম বলিনি। অফ ক্যামেরাতে অনেক উল্টোপাল্টা বলেছি, কারণ আমি যখন একটা মানুষ ভুল করে না, তখন সে বুঝতে পারে না যে সে ভুল করছে। যতক্ষণ না সেই মানে যার সঙ্গ পেয়ে ভুল করছে, সেই সঙ্গ থেকে যতক্ষণ না কোনো রকম কি বলবো নেতিবাচক কিছু আসে, ততক্ষণ বুঝতে পারা যায় না যে আমি এতক্ষণ ভুল করছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে তো সেটা আমার কাছে পরিষ্কার, সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যাই হোক,
আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জয়দার সাথে আমার কোনো রকম ঝামেলা কিচ্ছু নেই, সমস্ত কিছু ঠিক আছে। এই হলো বিষয় গেল। এবার আসি সেকেন্ড কথায়। সেকেন্ড কথা যেটা বলবো তোমাদেরকে, দাঁড়াও বলছি, আসছি 1 মিনিট। সেকেন্ড বিষয় যেটা বলবো তোমাদেরকে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই লাইনটা নিয়ে প্রচুর তোলপাড় চলছে ইউটিউবে, প্রচুর তোলপাড় চলছে। আমি শুধু দেখছিলাম এতদিন আর ভাবছিলাম যে কোথার থেকে কিভাবে লিক হয়ে সত্য ঘটনাটা ইউটিউবে উঠে আসবে, তবে আমি একটু শান্তি পাই। তো আমি দেখছি যে না, ওই চাকরিটা তুমি পেয়ে গেছো বেলা শুনছো, ব্যাস এই লাইনেই সীমাবদ্ধ থাকছে, কিছুই ক্লিয়ার হচ্ছে না। সবাই সবটা জানে কিন্তু ক্লিয়ার কেউ করছে না, জাস্ট এই একটা লাইন ছুড়ে দিয়ে আমার গায়ে আবার কালি ছোড়া হচ্ছে। তো সেখানে আমার মনে হয় বিষয়টা তাহলে আমাকেই অন ক্যামেরায় ক্লিয়ার করতে আসতে হবে। তো আজকে আমি আসলাম বিষয়টা ক্লিয়ার করতে। কয়েক মাস আগে তোমরা একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখেছিলে, যে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওতে প্রথম এই লাইনটা উচ্চারণ করা হয়, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো সেই তখন ওই মুহূর্তে তোমরা যেরকমটা শুনেছিলে, তো তোমরা যেরকম প্রথম শুনলে, আমিও কিন্তু তোমাদের সাথে সাথে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কথা বলছি, সমস্ত ক্রিয়েটারদের কথা বলছি, তোমরা যেরকম প্রথম শুনলে আমিও কিন্তু তোমাদের সাথে সাথে তখন প্রথম শুনেছিলাম বিষয়টা। তো সেখানে সেই কন্ট্রোভার্সি চ্যানেলের ক্রিয়েটার কি বলেছিল, যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, গানটা সামথিং করেছিল বোধহয়, আর তার সাথে এটা বলেছিল যে যা তোর সোনালি দিকে গিয়ে তোর বরকে গিয়ে জিজ্ঞেস কর কনফারেন্সে কি কথা হয়েছে না হয়েছে, এরকম কিছু একটা বোধহয় বলেছিল। তো খুব স্বাভাবিকভাবেই ওই ভিডিওটা কমপ্লিট করার পর আমি দুজনকে চেপে ধরি, দুজন যেহেতু দুজনের নাম নিয়েছিল, দুজনকে চেপে ধরি, এক হচ্ছে সোমনাথ আর এক হচ্ছে সোনালিদি। তো ফার্স্টে সোনালিদিকে ফোন করি, সোনালিদিকে ফোন করে বলি যে কি হয়েছে রে, এরকম একটা চ্যানেলের ভিডিওতে দেখলাম চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, তারপরে বলছে যে যা তোর বরকে গিয়ে আর সোনালিদিকে গিয়ে জিজ্ঞেস কর কি হয়েছে রে। তো সোনালিদিকে ফার্স্ট জিজ্ঞেস করি, তখন সোনালিদি আমাকে সবটা বলে খুলে। তো সবটা শুনলাম, সবটা শোনার পরে আমি সোমনাথকে ফোন করলাম, তখন সোমনাথ বাড়িতে ছিল না, সোমনাথ কোথায় গেছিল, কল্যাণী না কলকাতা গেছিল ডাক্তার দেখাতে, বাড়ি ছিল না। তো সোমনাথকে ফোন করলাম, সোমনাথকে ফোন করে বললাম যে এই এই বিষয়গুলো ঘটেছে, তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? তো বলল যে দেখো বলিনি বিষয়টা, কারণ যে ফোন করেছিল সে তোমাকে বলতে না করেছিল, তো সে কারণে তোমাকে বলিনি। তো যাই হোক, তোমাদেরকে এবার বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, ওই যে চাকরি পেয়েছে, তোমরা ঠিকই শুনেছো, ঠিকই বুঝেছো, সেই চাকরিটা পেয়েছে। তো সে চাকরি পেয়ে সোমনাথকে ফোন করেছিল, সোমনাথকে ফোন করে বলেছে যে আমি চাকরি পেয়েছি দাদা, তো এটা তোমাকে জানালাম। আর না, ফার্স্ট যখন সোমনাথকে ফোন করে তখন সোমনাথ কিন্তু সোনালিদিকে লাইনে নিয়ে নেয়, যেহেতু সোনালিদি আমাদের থেকে বয়স অনেক বড়, আমাদের গার্জেনের মতো, তো সোনালিদিকে কিন্তু লাইনে নিয়ে নেয় এবং কনফারেন্সে ওদের কথা হয়। তো সেখানে ওই যে চাকরি পেয়েছে সে বলেছে যে আমি চাকরি পেয়েছি, আর 3 বছর আগে যা করেছিলাম তার জন্য খুব গিল্টি ফিল করছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এসব কিছু মনে রাখতে চাই না, যা হওয়ার হয়ে গেছে ক্ষমা করে দাও, বা গিল্টি ফিল করছি, এরকম কিছু বলেছে। দেখো আমি সব কানে শোনা কথা বলছি, তো কোনো আমার কাছে কোনো প্রমাণ নেই, আমরা কানে শোনা কথাগুলোই তোমাদেরকে বলছি। সেই বিষয়টা কিন্তু সোনালিদি বা সোমনাথ কেউ আমাকে কিছু জানায়নি। আমি সেই ভিডিওটা দেখার পর যখন এদেরকে চেপে ধরলাম, তখন এদের কাছ থেকে বিষয়টা জানতে পারি। আর আমি জানি না সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে এই বিষয়টা জানলো, আমি আজকের ডেটে দাঁড়িয়েও জানি না, কারণ যেখানে বিষয়টা আমিই জানি না, সুতরাং এইটা কখনোই হবে না যে আমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানাবো, কারণ আমিই তো জানলাম তার মুখ থেকে ভিডিও দেখে, সুতরাং আমি তাকে নিশ্চয়ই জানাইনি, বা আমি এসবের কোনো কিছুর মধ্যে নেই, সেটা তোমাদের কাছে ক্লিয়ার। তো যাই হোক, তারপরে সোমনাথের সাথে আমার এই বিষয়ে কথা হলো, তো আর সোনালিদিও স্বীকার করলো, ওদের সবার সাথে কথা হলো, বুঝলাম। তো যাই হোক, তোমাদেরকে এটুকুই বলার যে মানে আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তোমাদের ভিউয়ার্সদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে কোনো রকম কারোর নাম নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো না। কোন নতুন ব্লগার তার চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছে সেসব আমি জানতে চাইও না। আমাকে নিয়ে আমার চ্যানেলে কমেন্ট বক্সে তোমরা কেউ এসব কমেন্ট করো না, ঠিক আছে? আমি তো মানে ওই নাম নিয়ে কোনো কমেন্ট আসলে কিন্তু আমি তাকে ব্লক করে দেবো।
এই কথাটা তোমাদেরকে বলে রাখলাম। তো দেখো, ব্লক করে দিলে কিন্তু ভবিষ্যতে তোমরা আর কোনো রকম কমেন্ট আমাকে করতে পারবে না, সেটা কি ঠিক হবে? আমি কিন্তু আমার পজিটিভ ভিউয়ার্স, নেগেটিভ ভিউয়ার্স সবাইকে প্রচণ্ড ভালোবাসি। নেগেটিভ ভিউয়ার্স যারা আছো, নেগেটিভ কমেন্ট করো, আমি তাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে ঝগড়া করি। আমি ঝগড়া করতে খুব ভালোবাসি, তোমাদের সাথে খুব ঝগড়া করি, উল্টোপাল্টা বলি, তোমরা উল্টোপাল্টা বলো, আমি উল্টোপাল্টা বলি। ঠিক আছে, এটা চলতে থাকবে, চলুক না, ঠিক আছে, কিন্তু ওই নাম নিয়ে আমাকে কোনো রকম কমেন্ট করবে না। আমি এসবের কোনো কিছুর মধ্যে নেই। কে তার ভিডিওতে কি দিচ্ছে, কি গান হচ্ছে, সেই সব নিয়ে আমাকে কেউ কোনো কমেন্ট করো না। আর সমস্ত কন্ট্রোভার্সি দিদিদের, আন্টিদেরকে বলছি, ভিডিও টু ভিডিও করো। ওই হতে পারে, হয়তো, এইগুলোর কোনো জায়গা নেই, এইগুলোর কোনো জায়গা নেই, ঠিক আছে? ওর ভিডিওতে কি দিচ্ছে না দিচ্ছে সেই ভিডিও নিয়ে তোমাদের যদি কিছু বলার থাকে সেটা তোমরা ইন্ডিভিজুয়াল বলো, আলাদা করে বলো। আর আমাকে নিয়ে যদি তোমার ভিডিওতে কিছু বলার থাকে, তোমাদের নেগেটিভ হোক পজিটিভ হোক, যাই ভিডিও করতে ইচ্ছা করে আমার ভিডিও দেখে তোমরা করো। আমার ডেলি ব্লগের মধ্যে, আমার ব্লগিংয়ের মধ্যে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না যেটা নিয়ে তোমরা বলতে পারো যে এই তো ও হাসছে, তার মানে ও নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ও কাঁদছে, ওর মুখটা শুকনো, ও মন্দিরের মুখটা শুকনো, তার মানে হয়তো আবার এরকম হয়েছে। হয়তোর কোনো জায়গা আজকের দিনে দাঁড়িয়ে নেই। যদি এটা মানে মাঝখানে তো 3টে বছর কম সময় না, 3টে বছর অনেকটা বড় সময়, তো মাঝখানে 3টে বছর কেটে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব ওলটপালট হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে হাত জোর করে অনুরোধ করছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আর সমস্ত ভিউয়ার্সদেরকে, একটু দয়া করো, আমাকে একটুখানি দয়া করো, আমাকে একটুখানি দয়া করে আমাকে আমার মতো ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও, ঠিক আছে? আমাকে ওর বিষয় নিয়ে, ওর ভিডিও দেখে আমার চ্যানেলে এসে কেউ কোনো কমেন্ট করো না। ভিডিও বানাতে ইচ্ছে হয়, ওর ভিডিও দেখে আলাদা করে ইন্ডিভিজুয়াল ভিডিও বানাও। আমার ভিডিওর সাথে ওর ভিডিও জুড়ে দিয়ে কোনো রকম গল্প তৈরি করো না, কোনো রকম মানে কল্পনার জগতে ভেসে কোনো কাল্পনিক গল্প তৈরি করে করে নিজেদের চ্যানেলে কোনো ভিডিও করো না, বা আমাকে এসে কোনো কমেন্ট করো না। হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি। আর সোমনাথের সুগার ঠিক আছে, সোমনাথের কোনো কিছু দেখে আমাদের ঘরে কোনো অশান্তিও হয়নি, সোমনাথের শরীরে কোনো এফেক্টও পড়েনি, সোমনাথের সুগার নর্মাল আছে, আমার সব কিছু নর্মাল আছে, নর্মাল থাকতে দাও। তোমরা উল্টো পাল্টা ভাবে কাল্পনিক জগতে ভেসে কাল্পনিক ভিডিও বানিয়ে বা কেউ কাল্পনিক কমেন্ট করে কিছু মানে অশান্তি বাঁধানোর চেষ্টা করো না, বাঁধবেও না, বৃথা চেষ্টা সেটা। তো যাই হোক, তোমাদের কাছে দুটো বিষয় ক্লিয়ার করে দিলাম। সঞ্জয়দার সাথে আর কোনো রকম মনোমালিন্য আমার তরফ থেকে নেই। আর চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, এই যে রবটা উঠেছিল আমি সেটাও কেউ তো ক্লিয়ার করলো না, আমি সরাসরি এসে তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়ে গেলাম। যাই হোক, একটু উঠেছিলাম, নিচে গেছিলাম সোমনাথের ডালিয়াটা বসাতে, ভিডিওটা শেষ করতে তখন ভুলে গেছিলাম, তো ভিডিওটা শেষ করতে এসছি। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখছি। আশা করি সব বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওর শেষে বলে দিয়ে যাই, আমার সঞ্জয়দার লাইভের কিছু কিছু ক্লিপ নিয়ে আমার থানায় জমা দেওয়া এবং আমার সেই লিখিত বয়ান, তো সেই ছোট্ট এইটুকু একটা বিষয়, সেটা যে এরকম পক্সো কেসের দিকে ঘুরে যাবে বা সঞ্জয়দাকে এরকমভাবে মিথ্যে কথা বলবে কেউ আর সঞ্জয়দা সেটা বিশ্বাস করে নেবে, আমি সত্যি জানতাম না। আর এই কারণে কিন্তু সঞ্জয়দাকে অনেক হ্যারাস হতে হয়েছে, অনেক হ্যারাস, দোকান বন্ধ রেখে যেতে হয়েছে, একটা ভুলভাল বিষয় সঞ্জয়দার মাথায় ঢুকানো হয়েছে। যদিও দাদা কিন্তু আমাদেরকে ভুল পথ থেকে বের করে নিয়ে এসে ঠিক পথে চালনা করার জন্যই এটা করে গেছে। সবটা এখন আমার কাছে ক্লিয়ার, সবটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমার জন্য যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সঞ্জয়দার কোনো ক্ষতি হয়ে থাকলে এর জন্য আমি অবশ্যই দুঃখিত, কারণ আমি এরকম কোনো কেস দিইও নি। আমি তার জন্য, আমি যেটা করিনি সেটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আমি এরকম কাজ করিই নি, ঠিক আছে? যাই হোক, আর যে ক্লিপগুলো নিয়ে আমার প্রবলেম ছিল সেই ক্লিপগুলো নিয়েও আমি আলোচনা করেছি, সঞ্জয়দার সাথে আলোচনা করে মিটিয়ে নিয়েছি। আমি সবটাই বুঝতে পেরেছি, সবটাই আমার কাছে ক্লিয়ার। আর রইল হচ্ছে এই লাস্ট বিষয়টা, চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, তো এখানে যে বেলা বলতে যে আমি নই, বেলাটা যে তার গার্লফ্রেন্ড বা তার হবু স্ত্রী, সেটাও তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই বিষয় নিয়ে কোনো রকম ভিডিও করে আর জিনিসটাকে জটিল করবে না, আর কেউ কমেন্টও করবে না, ঠিক আছে? চলো,
যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা 9টার সময় নর্মাল ডেলি ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।